হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। আজকে আমরা বেরিয়ে পড়েছি বিষ্ণুপুরের উদ্দেশ্যে। সকালবেলা একটি ক্যাব বুক করেছি। ক্যাবে করে আমরা সবাই রওনা দিচ্ছি সাঁতরাগাছি স্টেশনের উদ্দেশ্যে। বন্ডেল ব্রিজে উঠেছি। বন্ডেল ব্রিজ থেকে নেমে সোজা যাব পার্ক সার্কাস দিয়ে মা ফ্লাইওভারের উদ্দেশ্যে। সেখান থেকে সাঁতরাগাছির উদ্দেশ্যে রওনা দিয়ে সাঁতরাগাছি থেকে আরণ্যক এক্সপ্রেস ধরব। চলুন এগিয়ে যাই। যেহেতু সকালবেলা রাস্তাঘাট একদম ফাঁকা, প্রায় ভোর 6টার সময় আমরা রওনা দিয়েছিলাম, তাই জন্য আমরা বেশ তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি। এই দেখুন, আমরা এখন মা ফ্লাইওভারে উঠছি। মা ফ্লাইওভার দিয়ে সোজা এগিয়ে যাব সাঁতরাগাছি স্টেশনের উদ্দেশ্যে। চলুন সাথে থাকুন। সোজা এগিয়ে যাচ্ছি। ডান দিকে ভিক্টোরিয়া মেমোরিয়াল, বাঁ দিকে এখন ফেলে চলেছি এসএসকেএম হসপিটাল, এরপর পুলিশ ট্রেনিং স্কুল। এগুলো ফেলে আমরা সোজা এগিয়ে যাচ্ছি সাঁতরাগাছি স্টেশনের উদ্দেশ্যে। দেখুন, সোজা গেলেই আমরা ব্রিজের ওপরে উঠব, সেটাই এখানে লেখা আছে। একটু গাড়ি ঘোড়ার সংখ্যা বেড়েছে এখানে, একটু জ্যাম। সোজা আমরা যাব বিদ্যাসাগর সেতুর উদ্দেশ্যে। চলুন এগিয়ে যাই। বিদ্যাসাগর সেতুতে উঠে পড়েছি। আকাশ আজকে একদম পরিষ্কার। যেহেতু সকালবেলা, তাই গরমটাও বেশ কম। গাড়ি কিন্তু বেশ জোরে যাচ্ছে। উবের থেকে গাড়িটি বুক করেছিলাম। চলুন এগিয়ে যাই বিদ্যাসাগর সেতুর উদ্দেশ্যে। আর অনেক গাড়ি যাচ্ছে আমাদের সামনে পিছনে, কিন্তু আমরা বেশ খুশি মনে এগিয়ে চলেছি আরণ্যক এক্সপ্রেসটি ধরব বলে। চলুন। বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু হুগলি নদীর ওপর অবস্থিত একটি সেতু। এর মাধ্যমে হাওড়া ও কলকাতা শহর দুটির মধ্যে যোগাযোগ রক্ষা করা হয়। সেতুটি সব রকমের যানবাহনের ক্ষেত্রেই টোল সেতু হিসেবে ব্যবহৃত হয়। এর মোট দৈর্ঘ্য 822.96 মিটার। এটি ভারতের দীর্ঘতম ঝুলন্ত সেতু এবং এশিয়ার দীর্ঘতম ঝুলন্ত সেতুগুলির মধ্যে একটি। সেতুটি নির্মাণ করতে মোট 388 কোটি টাকা খরচ হয়েছিল। পৌঁছে গেছি সাঁতরাগাছি স্টেশনে। বিশাল বড় স্টেশন, অনেকগুলো প্ল্যাটফর্ম। এবার আমাদের খোঁজ করতে হবে যে কোন প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটি আসবে। আমরা ধরবো আজকে আরণ্যক এক্সপ্রেস। রওনা দেব বিষ্ণুপুরের উদ্দেশ্যে। সেটাই আমরা এখন দেখব যে কোন প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের আরণ্যক এক্সপ্রেস। 12885 এইটি আরণ্যক এক্সপ্রেসের নাম্বার। চলুন এগিয়ে যাই, দেখি কোন প্ল্যাটফর্মে দিয়েছে। ট্রেনের সময় এখনও যদিও অনেক বাকি আছে, সেই জন্য ট্রেনটির এখনও বোর্ডে নাম্বার দেয়নি। সাঁতরাগাছি স্টেশনে দাঁড়িয়ে আছি। ঘড়িতে সময় 7:54। আমাদের আগে থেকেই আইআরসিটিসি অ্যাপে টিকিট বুক করা ছিল। সাঁতরাগাছি স্টেশনে আরণ্যক এক্সপ্রেসের সময় সকাল 8টা। শালিমার থেকে ছেড়ে ট্রেনটি আসবে সাঁতরাগাছির উদ্দেশ্যে। আমাদের C1 কোচে টিকিট বুক করা আছে। এই যে আমাদের 12885 আরণ্যক এক্সপ্রেস চলে এসেছে। আমরা ট্রেনে উঠব, তারপর ট্রেনের ভেতরটি আপনাদের একটু দেখাবো। নামবো বিষ্ণুপুর জাংশনে। চলুন, ট্রেনটি চলে এসেছে, এবার ট্রেনে উঠব। দুপাশে সবুজে সবুজে একাকার। সবুজ যেন আজকের রং। চারপাশে এত সবুজ গাছপালা, সবুজে ভরে আছে মাঠগুলি। সবুজের মধ্যে থেকে আমাদের ট্রেন এগিয়ে চলেছে বিষ্ণুপুরের উদ্দেশ্যে। গন্তব্যের থেকেও দুপাশের রাস্তা যেন আরও সুন্দর। সবুজে সবুজে মাখামাখি হয়ে আছে চারিদিক। চলুন আমরা চারপাশটা একটু দেখতে দেখতে এগিয়ে যাই বিষ্ণুপুরের উদ্দেশ্যে।
আমরা পৌঁছে গেছি খড়গপুর জংশন স্টেশনে। এখান থেকে বহু মানুষ ওঠানামা করবেন, যেহেতু খড়গপুর একটু বড় স্টেশন, অনেক সিটও ফাঁকা আছে, অনেকে হয়তো খড়গপুর থেকে উঠবেন। চলুন এগিয়ে যাই। ট্রেন ঢুকছে মেদিনীপুর জংশন স্টেশনে। মেদিনীপুরেও ট্রেনটি একটু দাঁড়াবে, দেখি কিছু মানুষ ওঠানামা করবেন হয়তো। চলুন, আবার ট্রেন ছেড়ে দিয়েছে। আস্তে আস্তে এবার আমরা শালপিয়াশালের জঙ্গলের মধ্যে ঢুকছি। এই রুটে এটি কিন্তু বিশেষ দেখার জিনিস। দুপাশে সবুজ ঘন শালপিয়াশালের জঙ্গল, দেখতে এত সুন্দর লাগে যখন ট্রেন যায়। আর নতুন এই কোচগুলির বিশাল বড় বড় জানলার মধ্যে থেকে এই গাছগুলোকে দেখতে এত সুন্দর লাগে। জঙ্গলের মধ্যে থেকে যখন ট্রেনটি যায়, এত সুন্দর একটা অনুভূতি হয়। চলুন, শালপিয়াশালের জঙ্গলের মধ্যে থেকে লাল মাটির উপর দিয়ে আমাদের ট্রেন এগিয়ে চলেছে বিষ্ণুপুরের উদ্দেশ্যে। আস্তে আস্তে ঘন শালপিয়াশালের জঙ্গলের মধ্যে আমরা প্রবেশ করেছি। ট্রেন কিন্তু এরপর বিষ্ণুপুর ঢুকবে। আমরা নেমে পড়ব বিষ্ণুপুরে। বিষ্ণুপুরে নেমে আমরা অটোতে উঠে পড়েছি। কৌশিক মাল নামে এক দাদার সাথে আগেই কথা বলা ছিল। দাদা তার অটো এবং আরেকজন দাদার অটো নিয়ে স্টেশনে আমাদের জন্য অপেক্ষা করছিলেন। দাদার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনাদের যদি মনে হয় অবশ্যই দাদার সাথে যোগাযোগ করতে পারেন। দাদা কিন্তু দায়িত্ব নিয়ে আমাদের হোটেল দেখাবেন এবং আমাদের ঘোরাবেনও। এবং আমরা দ্বিতীয় দিনে যে গাড়িটি নিয়েছিলাম সেটাও দাদার থ্রুতেই বুক করা। তো দাদা এসে দাঁড়িয়ে আছেন। আমরা দাদার অটোতে উঠে একটু হোটেল দেখতে বেরিয়েছি। হোটেল দেখে নিয়ে আমরা আজকেই বিষ্ণুপুর ঘুরতে বেরিয়ে পড়ব। মন্দিরনগরী বিষ্ণুপুর বাংলার স্থাপত্য, ইতিহাস, বীরত্ব এবং পোড়ামাটির পীঠস্থান। 1600 খ্রিস্টাব্দে বিষ্ণুপুরে রাজত্ব করেছিলেন মল্লরাজ বীর হাম্বির। সেই সময় নির্মাণ করা হয়েছিল এই রাসমঞ্চ। এই রাসমঞ্চ ব্যবহৃত হতো 1600 থেকে 1932 সাল পর্যন্ত। রাস উৎসবের সময় রাধাকৃষ্ণের মূর্তি এখানে নিয়ে আসা হতো। সবাই এখানে আসতেন, উৎসব হতো। মল্ল বংশের শ্রেষ্ঠ রাজা বীর হাম্বির। ভারতের ইতিহাসকে বদলে দেওয়ার পিছনেও অবদান রয়েছে বীর হাম্বিরের। ওই যে বললাম, ঈশা খাঁকে পরাজিত করেছিলেন বীর হাম্বির। এই ঈশা খাঁ ছিলেন কতলু খাঁর ভাই। কতলু খাঁ তখন ওড়িশা এবং মেদিনীপুরের রাজা। এই কতলু খাঁর দাপটে আকবরের সেনাপতি মান সিংহের পুত্র জগৎ সিংহ যুদ্ধে মৃত্যুকালীন অবস্থায় পৌঁছালে তাকে উদ্ধার করেন বীর হাম্বির এবং পরাজিত করেন কতলু খাঁকে। দাদা বললেন এটির নাম গুমঘর। আগেকার দিনে মানুষকে গুম করার জন্য, মানে একদম সরিয়ে দেওয়ার জন্য ব্যবহৃত হতো এই গুমঘরটি। এটি আমরা দেখলাম রাসমঞ্চের পরে। আমরা এগিয়ে যাচ্ছি মদনমোহন মন্দিরের উদ্দেশ্যে। এখানে সব মন্দিরগুলোর সামনেই কিন্তু ছোটোখাটো টেরাকোটার শিল্পের দোকানপাট আছে।
আপনারা এখান থেকে নিজের পছন্দ মতো কিছু কিনে প্রিয়জনের জন্য নিয়ে যেতে পারেন। মদনমোহন মন্দিরে ভেতরে প্রবেশ করার কিন্তু উপায় নেই। টেরাকোটার দোকানগুলোকে আরেকটু দেখাচ্ছি। অনেক রকম সুনিপুণ হাতের করা জিনিসপত্র এখানে আছে। বাচ্চাদের খেলনাও আছে, মাটির গয়না আছে। চলুন মদনমোহন মন্দিরের দিকটা একটু দেখাই। ভেতরে প্রবেশ করার সেরকম উপায় নেই। 25 টাকা দিয়ে আমরা টিকিট কেটেছিলাম, তো সেই টিকিটে 3টে মন্দির আমরা দেখতে পাবো। এটি আরেকটি পুরনো মন্দির, যেখানে বিশেষ দেখার কিছু নেই। চলুন চলুন আমরা পরের মন্দিরে পৌঁছে গেছি। বিষ্ণুপুর ঘুরতে আপনার বেশ কম সময়ও লাগতে পারে, আবার বেশ কিছুক্ষণ বেশি সময়ও লাগতে পারে। শিল্পীর চোখ দিয়ে যদি দেখেন, এখানে টেরাকোটা শিল্পের কাজ অভূতপূর্ব। বেশ সময় লাগবে আপনার। বিষ্ণুপুর ঘোরার জন্য নর্মালি আপনি টোটো বা অটো বুক করতে পারেন। সাধারণত ঘন্টায় 200 টাকা হিসাবে দাদারা নেন। যেমন আমরা কৌশিকদার সাথে এসেছি, কৌশিকদাও আমাদের অটো পিছু ঘন্টায় 200 টাকা রেট দিয়েছেন। 2 থেকে 3 ঘন্টা লাগতে পারে আপনার ঘুরে দেখতে। এরপর আমরা লালবাগ দেখব, কামান দেখব, আরও কিছু মন্দির আছে সেগুলি দেখব। সেগুলো পুরোটাই বিষ্ণুপুর শহরের কাছাকাছি। আমরা মন্দিরটি ঘুরে দেখছি। মন্দিরটির পাশেও বেশ অনেকটা জায়গা আছে। চলুন এগিয়ে যাই। মন্দিরটির স্থাপত্যশিল্প অসাধারণ। সব মানুষজন আসছেন, মন্দিরের মধ্যে প্রবেশ করছেন, ছবি তুলছেন, ভিডিও করছেন। এখানে যে লেখা আছে, শিলালিপি আছে, সেখানে আপনি মন্দিরের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। এবং কিউআর কোড আছে। আপনার যদি মনে হয় আপনি মন্দিরকে কিছু পয়সা দিতে চান বিষ্ণুপুরের মন্দিরদের উদ্দেশ্যে, সেখানে আপনি কিছু পয়সা দিতে পারেন। এখানে রাধা মাধব মন্দিরের ইতিহাসের সম্পর্কে লেখা আছে, যেটি পড়ে আপনি রাধা মাধব মন্দিরের সম্পর্কে সমস্ত ধরনের খুঁটিনাটি তত্ত্ব জানতে পারবেন। এখানে একটি রাসমঞ্চ আছে, খুব সুন্দর করে বাগান করা আছে, বাচ্চারা যেখানে ছোটাছুটি করতে পারছে। চলুন মন্দিরটি দেখি এবং এখান থেকে বেরিয়ে গিয়ে পরের মন্দিরটি আপনাদের দেখাবো। রাধা মাধব মন্দিরটি আর একটু ঘুরে দেখছি। সবুজ গালিচা পাতা যেন পাশে, একটু ঘুরে দেখছি। এখানে আছে ভোগ কক্ষ। শ্রী শ্রী রাধা মাধবজির উদ্দেশ্যে এখানেই আগেকার দিনে ভোগ নিবেদন করা হতো। চলুন এগিয়ে যাই। রাধা মাধব মন্দির ফেলে বাহাতে পড়ে শ্রী শ্রী মৃন্ময়ী মাতার মন্দির। দেখুন, ঐতিহ্যবাহী মল্লরাজ কুলদেবী শ্রী শ্রী মৃন্ময়ী মাতা, যেখানে এখনও রোজ মৃন্ময়ী মাতার পুজো হয়। বিষ্ণুপুরবাসীর কাছে ভীষণ গর্বের, ভীষণ জাগ্রত শ্রী শ্রী মৃন্ময়ী মাতা। মন্দিরটি তালাবদ্ধ থাকায় আমরা বাইরে থেকে মাকে আমাদের প্রণাম জানিয়ে ফিরলাম। এখানেও কিছু দোকানপাট আছে, আপনারা কেনাকাটি করতে পারেন। মহারাজা বীর হাম্বিরের নামাঙ্কিত একটি পার্ক, যেখানে 10 টাকা প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করতে হয় এবং তার পাশে সুন্দর বাগান। কিছুটা সময় কাটানোর জন্য জায়গাটি আদর্শ। এবার আমরা পৌঁছে গেছি পুরনো কেল্লার তোরণদ্বারের কাছে। ল্যাটেরাইট পাথরে নির্মিত দুপাশে রয়েছে বিশাল বড় বড় দুটি প্রবেশদ্বার এবং ভিতরে কিছুটা কক্ষের মতো সাজানো আছে। উপরে আছে দুর্গের মতো সাজানো। চলুন দেখি কীরকম জায়গাটি। সম্ভবত শহরে ঢোকার মুখে চেক পয়েন্ট হিসাবে এগুলি ব্যবহৃত হতো পুরাতন দিনে, মল্লরাজাদের সময়কালে। চারদিকে লাল মাটি, একটি বৃহৎ গাছ আর একটি প্রবেশদ্বার। চলুন আমরা এবার চলে এসেছি লালবাঁধের কাছে। চলে এসেছি লালবাঁধে। কথিত আছে লালবাইকে এই জলাশয়ের জলে ডুবিয়ে হত্যা করা হয়েছিল বলে এর নাম লালবাঁধ। এরপর আমরা দেখতে চলে এসেছি দলমাদল কামান। আগেকার দিনে যে কামান থেকে গোলা বর্ষণ করা হতো, এখন যদিও ওই লোহার কামানটি আর ব্যবহৃত হয় না, এটি ঐতিহাসিক স্মৃতি হিসাবে আছে। এরপর আমরা চলে গেছিলাম মা ছিন্নমস্তা দেবীকে দেখতে। মা ছিন্নমস্তা দেবীর মন্দির এখানে ভীষণ জাগ্রত।
আমরা মন্দিরে প্রবেশ করে মা ছিন্নমস্তা দেবীকে দেখেছিলাম, কিছুক্ষণ সময় কাটিয়ে আবার বেরিয়ে এসেছিলাম। চলুন মায়ের অপূর্ব মূর্তি আপনাদের একটু দেখাবো। মা এখানে ভীষণ জাগ্রত, আপনারা এখান থেকে পূজার সামগ্রী কিনে পুজোও দিতে পারেন। মা ছিন্নমস্তা দেবীকে দর্শন করে আমরা বেরিয়ে পড়েছিলাম পোড়ামাটির হাটের উদ্দেশ্যে। প্রতি সপ্তাহ শনি রবিবার যেখানে পোড়ামাটির দ্রষ্টব্য জিনিসের হাট বসে, যেখান থেকে আপনারা কেনাকাটি করে প্রিয় মানুষের জন্য নিয়ে যেতে পারেন। এখানকার যে স্থানীয় মানুষজন তারাও কিন্তু শনি রবিবার এখানে হাট বাজার করতে আসেন। এটি আমাদের আজকের জন্য শেষ দেখার জিনিস। এখানে একটি মন্দির আছে যেটার নাম জোড়া মন্দির। যেহেতু দুটি মন্দির একই জায়গায় আছে তাই এর নাম জোড়া মন্দির। এই একটি মন্দির এবং এই মন্দিরের বাদিকে আরও একটি মন্দির আছে। সবুজ গাছপালা আছে অনেক, মন্দিরটি বেশ কিছুটা জায়গা জুড়ে আছে। তো এই মন্দিরটি আজকে আমরা শেষ দেখেছিলাম। কৌশিকদা বলেছিলেন যে এই মন্দিরটি দেখে এরপর আমরা অন্য জায়গা দেখব। বিষ্ণুপুরের জন্য দ্রষ্টব্য স্থানের মধ্যে এটি শেষ দেখা। ঠিক আছে, আমাদের সাথে থাকবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।